এপিসোডের শুরুতে স্কাইপিয়ার পুলিশ টিম হোয়াইট বিয়ার্স এসে হাজির হয় লোপিদের সামনে। তারা হ্যালো না বলে হেসো বলে। এই লোকটি হচ্ছে তাদের ক্যাপ্টেন। এর নাম ম্যাককিনলি। সে অ্যামাজনের তোলা ছবি দেখিয়ে বলে, তাহলে তোমরাই বিনা অনুমতিতে স্কাই আইল্যান্ডে প্রবেশ করেছো। পাগায়া তাদের জন্য সুপারিশ করতে থাকে। উসব বলে সে আমাদেরকে টাকা দিতে বলেছিল ঠিকই, কিন্তু টাকা ছাড়াও তো আমাদেরকে আটকায়নি। টেকনিক্যালি এখানে আমাদের কোনো দোষ নেই। ম্যাককিনলি বলে, এত প্যানিক করতে হবে না, এটা শুধু 11 ডিগ্রি ক্রাইম। তোমরা এখানে টুরিস্ট হিসেবে ঘুরতে পারবে, কোনো সমস্যা নেই। শুধু এখন পেমেন্ট করলেই আমরা চলে যাব। ফাইন সহ টোটাল আগের 10 গুণ দিতে হবে, মানে 70 বিলিয়ন এক্সটল। পুলিশ যেখানকারই হোক না কেন, তাদের মেইন গোল হচ্ছে নিজের পকেট ভর্তি করা। লুফিরা তো এখন এক্সটলের হিসাবটাই বুঝি নাই। উসব বলে, বেরিতে কত হবে সেটা বলো। ম্যাককিনলে বলে, এক বেরি সমান 10,000 এক্সটল। উসব হিসাব করা শুরু করে, কিন্তু এত জটিল হিসাব করা তার দ্বারা সম্ভব না। তাই রবিনের ঘাড়ে সেটা চাপিয়ে দেয়। রবিন বলে, 7 মিলিয়ন বেরি। সানজি বলে, এত টাকা দিয়ে কতগুলো চাল কেনা যাবে জানো? এখানে শুধু এন্ট্রি ফি দেওয়ার জন্য আমরা এত টাকা দিতে পারি না। ওসব সবকিছু হ্যান্ডেল করতে থাকে। সে বলে, নামির কাছে নিশ্চয়ই অনেক টাকা আছে। আমরা যদি তাকে বলি তাহলে সে নিশ্চয়ই দিয়ে দিবে। ম্যাককিনলে বলে, কি ফিসফিস করছো তোমরা? আর তোমাদের মধ্যে আরেকজন কোথায়? ওসব বলে, সে একটু ঘুরতে গেছে, একটু পরেই ফিরে আসবে। আপনারা বসুন, সে আসলেই সব টাকা দিয়ে দিব। চপার বলে, যদি সে আসতে দেরি করে? ওসব বলে, চুপ, সিচুয়েশন বোঝার চেষ্টা করো ইয়ার। সে দুই পার্টিকেই শান্ত করে। ম্যাককিনলে ওই ভাঙ্গা ব্যাপারটি দেখে বলে, এটা কে ভেঙেছে? তোমরা আসার সাথে সাথে এখানে ভাঙচুর শুরু করেছো। এর জন্য আমি তোমাদের শাস্তি বাড়িয়ে 10 ডিগ্রি করে দিব। লুফি বলে, ওটা আমরা শিবির করে নিয়ে এসেছিলাম। ম্যাককিনলে বলে, ও এবার ব্লুসিতে চালানোর জিনিস নয়। এর মানে তোমরা নিশ্চয়ই এটা চুরি করে নিয়ে গেছো। এখন তোমাদের শাস্তি 9 ডিগ্রি। লুফি বলে, মার খেতে চাও নাকি? ম্যাককিনলে বলে, সাহস তো কম নয় তোমার, শাস্তি বাড়িয়ে দিব নাকি? উসুয়াব এসে জোর করে লুফিকে নিয়ে যায় মাছ ধরতে। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। তাদের বড়শিতে এমন একটা মাছ ওঠে যেটা ধরা স্কাইপিয়াতে নিষেধ। তার উপর আবার মাছটি রশি ছিঁড়ে কনিজকে খেতেই যাচ্ছিল। সময় মতো জোরও এসে তাকে বাঁচিয়ে নেয়। ম্যাককিনলে বলে, 9 ডিগ্রি করে দিব নাকি? বাধ্য হয়ে তারা মাছটিকে পানিতে ছেড়ে দেয়। জোরো বলে, সব ডিগ্রি শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। আর একবার যদি শুনি তাহলে কেটে টুকরো টুকরো করে ফেলবো। উসুয়াব এসে তাকে থামায়। ম্যাককিনলে বলে, তোমাদের ব্যবহার খুবই বাজে, আমি 7 ডিগ্রি করে দিচ্ছি। সফার বলে, কিন্তু আমরা তো কিছু করিনি। উসব বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। নামি না আসা পর্যন্ত আমরা এখানেই ঘুমিয়ে পড়বো। তারা সেখানেই ঘুমাতে থাকে। এখানে দেখো, সানজি আর রবিন কিন্তু নেই, কারণ তারা ডেটে গেছে। যাই হোক, ঘুমিয়েও শান্তি নেই, কারণ লুফি জোরে জোরে নাক ডাকতে থাকে। ম্যাককিনলে বলে, তোমরা এখানকার পরিবেশ খারাপ করতেছো। এখন থেকে তোমরা 6 ডিগ্রির ক্রিমিনাল। লুফিয়ার জোর বলে, অনেক হয়েছে তোর ডিগ্রি ডিগ্রি খেলা। তখনই নামি দূর থেকে বলে, আরেকটু অপেক্ষা করো, আমি এসে সব ঠিক করতেছি। উসব বলে, তাড়াতাড়ি আসো। তাদেরকে 7 মিলিয়ন বেড়ে দিলেই তারা চলে যাবে। টাকার কথা শুনতেই নামির চেহারা পাল্টে যায়। নামি বলে, দাঁড়া, তাদেরকে টাকা দিয়ে আসছি। সে ওইবারের স্পিড বাড়িয়ে সোজা ম্যাককিনলের উপর উঠিয়ে দেয়। ফলে সে দূরে গিয়ে পড়ে। মজার বিষয় আছে, লুফিরা তার কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যেই কথা বলতে থাকে। পাগায় বলে, তোমরা অনেক বিপদে পড়তে চলেছো। সে নিশ্চয়ই এবার 5 ডিগ্রির শাস্তি শোনাবে। কিন্তু ম্যাককিনলে এখনো বেহুশ হয়েই পড়ে আছে। লুফি বলে, 5 ডিগ্রি আবার কি জিনিস? সে আমাদের শাস্তি কমিয়ে 5 ডিগ্রিতে নিয়ে আসছে। এটা তো আমাদের জন্যই ভালো। কনিজ বলে, 5 ডিগ্রি মানে হচ্ছে ডেথ প্ল্যান্টি। তোমাদের সবাইকে তোমাদের শিপ সহ একটা মেঘের মধ্যে রেখে দেওয়া হবে। সেখানে ততদিন পর্যন্ত থাকতে হবে যতদিন না তোমাদের হাড্ডি বেরিয়ে আসে। এরপর একদিন আকাশ থেকে নিচে পড়ে যাবে। রবিন বলে, এখন আমি বুঝতে পারছি, ওই গ্যালিয়ন শিপটি নিশ্চয়ই 200 বছরের ডেথ প্ল্যানটি পেয়েছিল। বাকি পুলিশরা এসে বলে, আমরা তোমাদেরকে অ্যারেস্ট করেছি আমাদের ক্যাপ্টেনকে মারার জন্য। নামি বলে, ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি নতুন ওই বাস চালা শিখেছি তো, তাই হাত ফসকে লেগে গেছে। লুফি বলে, মিথ্যা কথা কেন বলছো? তখন তো খুব ভালোভাবেই চালাচ্ছিলি। উসব তাকে থামায়। পাগায় বলে, সব কথা পরে হবে, এখন তার ট্রিটমেন্ট করা দরকার। তাই হোয়াইট ব্যারেস ম্যাককিনলেকে কাঁধে তুলে হামাগুড়ি দিয়ে নিয়ে যায়। তারা যাওয়ার পর কনিজ বলে, তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। সেও হোয়াইট ব্যারেসদের সাথে চলে যায়। নামি বলে, সবাই শিপে উঠে পড়ো, এখানে থাকা আর ঠিক হবে না। সবাই উঠলেও লুফি ওখানেই দাঁড়িয়ে থাকে। নামি বলে, চলো, আমরা এখন ক্রিমিনাল। লুফি বলে, আমরা কবে সেটা ছিলাম না। এর জন্য যদি আমরা শাস্তি পাই তবুও কিছু যায় আসে না। কিন্তু আমরা যদি চলে যাই তাহলে কনিজ আর তার বাবার কি হবে? আমাদের কারণে তারা কেন শাস্তি পাবে? নামি তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু লুফি তার কথা থেকে একটুও নড়ে না। কিছুক্ষণের মধ্যেই ম্যাককেনলি ফিরে আসে। তারা লুফিদের ধরার জন্য তীর চালায়। সেগুলো কোনো সাধারণ তীর নয়। তীর থেকে মেঘের মতো রাস্তা তৈরি হয়। এগুলোকে মিল্কি রোড বলে। তারা সহজেই ওই রাস্তায় চলতে পারে। কয়েকজন লুফিকে মারার চেষ্টা করে, কিন্তু লুফি তার হাত লম্বা করে নারকেলের কাছে উঠে এরপর গাম গাম ফায়ারওয়ার্ক চালিয়ে সবাইকে ডাউন করে দেয়। লুফির কাছে যে ডেভিল ফুডের পাওয়ার আছে সেটা তারা জানতো না। যাই হোক, বাকি যে কয়জন থাকে তাদেরকে জোরো আর সানজি মারে। জোরো বলে, আমাদের কাছে আসলে কত টাকা আছে সেটাই তো জানলাম না। নামি বলে, 50,000 মাত্র। লুফি বলে, আমরা এত গরিব কেন? এখন থেকে সবাই কম করে খরচ করবা। সানজি বলে, তোমার পেট ভরতেই তো সবচেয়ে বেশি খরচ হয়। দূরে থেকে ম্যাককিনলি বলে, তোমরা হয়তো জানো না,
আমরা হোয়াইট ব্যারেজ ডাইরেক্ট গডের পৃষ্ঠের আন্ডারে কাজ করি। এতক্ষণ থেকে আমি ভালোভাবে কথা বলছিলাম, কিন্তু আর না। আমি তোমাদেরকে 2 ডিগ্রি ক্রিমিনাল বানাচ্ছি। এখন স্বয়ং প্রিস্টরাই তোমাদেরকে শাস্তি দিবি। তারা যাওয়ার পর লোভী নামিকে বলে, তুমি কেন চলে আসলি? আমরা তো তোমাকে খোঁজার জন্য ওখানেই যাচ্ছিলাম। নামি বলে, আমি যে কি দেখেছি সেটা বিশ্বাস করবি না, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে স্কাই আইল্যান্ড ছাড়তে হবে। লুফি বলে, আমরা একটু আগেই আসলাম, তাতেই চলে যাব। সে যেতে রাজি হয় না। নামি তাকে মেরে বোঝায়, কিন্তু লুফি তার কথাটাই টিকে থাকে। নামি বলে, তুমি না কনিজ আর তার বাবা চিন্তা করেছিলে? এখন আমরা 2 ডিগ্রির ক্রিমিনাল। আমরা এখানে থাকলে তাদের উপরও বিপদ আসবে। এখন লুফি বুঝতে পারে এবং যাওয়ার জন্য রাজি হয়, কিন্তু যাবে কিভাবে? কর্নিস বলে, এই দিক দিয়ে চললে ক্লাউড এন্ডসে পৌঁছে যাবে। ওখান থেকেই তোমরা সোজা নিচে যেতে পারবে। নামি বলে, সবাই শিপে উঠে পড়ো। লুফি বলে, আমরা যে খাবারগুলো ছেড়ে এসেছিলাম সেগুলো নিয়ে আসা দরকার, বেকার নষ্ট হয়ে যাবে না। সে সানজিকে বলে, চলো প্যাকেজ করে নিয়ে আসি। উৎসবও তাদের সাথে যায়, কারণ তাকে কিছু মেকানিক্যাল জিনিসপত্র নিতে হবে। তারা 3জন প্যাগার বাড়িতে চলে যায়, আর বাকি সবাই শিপে উঠে। জোরো তো উঠেই ঘুমিয়ে পড়ে। এদিকে ম্যাককিনলে বলে, একবার অ্যাঙ্কর তোলো, এরপর বুঝতে পারবে তোমরা কোথায় গিয়ে পৌঁছাও। কনিজ এসে ভুলভাল বুঝিয়ে অ্যাঙ্কর তুলতে বাধ্য করে। কনিজ যাওয়ার একটু পরেই গোয়িংমেরি নড়তে থাকে। অপরদিকে লুফি খাবার প্যাক করা বাদ দিয়ে আগে পেটে ঢুকাতে থাকে, আর সানজি প্যাকেটের মধ্যে সাজাতে থাকে। পাগায়া উসবকে বলে, তুমি কি শিপ রাইড নাকি? উসব বলে, না, আমি একজন স্নাইপার। আমাদের শিপে এখনো কোনো শিপ রাইডকে হায়ার করা হয়নি, তাই আমাকেই সবকিছু করতে হয়, কারণ আমি সব কাজে এক্সপার্ট। তাছাড়া শিপের কো ক্যাপ্টেনও আমি, যদিও লোকজন আমাকে ক্যাপ্টেন উসব বলেই ডাকে। কিন্তু পাগায়া তার কথা শোনা বাদ দিয়ে সানজির পাশে এসে দাঁড়ায়, আর উসব বকবক করতেই থাকে। তখনই সেখানে কনিজও আসে। সানজি তার সাথে ফ্লার্ট করা শুরু করে দেয়। সানজি বলে, এই খাবারগুলো আমি শুধু তোমার জন্যই সাজিয়েছি। লুফি বলে, তো সাজিয়ে কি হবে? ক্ষুধা লাগলে সব তো পেটেই যাবে। এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। কনিজ তাদের মারামারি দেখে হাসতে থাকে। উসব বলে, গাইস এখানে দেখো। সানজি এসে দেখেন আমি টি শার্ট পরে আছি। উসব বলে, আমি নামিকে দেখতে বলিনি। লুফি বলে, গোয়িং মেরি কোথায় যাচ্ছি? তাও আবার উল্টো দিকে। আমি তো আগে জানতাম না যে এটা উল্টো দিকেও চলে। উসব বলে, আমার কথা তো আগে শেষ করতে দাও। দেখো সেল এখনো খোলা হয়নি। আর গোয়িং মেরির নিচে দেখো, একটা বড় লবস্টার উঠে গোয়িং মেরিকে নিয়ে যেতে থাকি। এটার মাথায় লেখা আছে গড। জোরো বলে, সবাই পানিতে ঝাঁপিয়ে পড়ো। আমি এটাকে মেরে যে করেই হোক শিপ ফিরিয়ে নিয়ে আসবো। সে কয়েকটা কাট লাগিয়ে দেয় লবস্টারটির পিঠে। রবিন বলে, আমাদের পিছনে দেখো। তাদের পিছনে অনেকগুলো স্কাই ফিশ পড়েছে, মানে শিপ থেকে নামার কোনো অপশনই নেই। অপরদিকে সানজি কোনো নামের টি শার্ট পরা নিয়েই চিন্তিত। লুফি বলে, তারা আমাদেরকে ছেড়েই মজা করবে? এমনটা তো হতে পারে না, আমরাও যাব সেখানে। পাগায়া বলে, এই ধরনের লবস্টার ডাইরেক্ট গডের আন্ডারে কাজ করে, তাদেরকে নিশ্চয়ই স্যাক্রিফাইস অল্টারে নিয়ে গেছি। যদি আমার কাছে ম্যাপ থাকতো তাহলে আরো ভালোভাবে বোঝাতে পারতাম। উৎসব তাদের ম্যাপটা বের করে দেয়। পাগায়া বলে, এটা অনেক পুরাতন, কিন্তু সবকিছু আগের লোকেশনেই আছে, শুধু এখানে মিল্কি রোড অ্যাড করা হয়নি। ওখানে কয়েক শত মিল্কি রোড আছে, আর 4জন প্রিস্ট জঙ্গলে অপেক্ষা করছে কারো পা রাখার। লুফি বলে, তাহলে শুধু আমাদেরকে ওই প্রিস্টদেরকে হারাতে হবে? এটা তো খুবই সহজ কাজ, যেমন ভাবা তেমন কাজ। লুফি খাবার নিয়ে বেরিয়ে পড়ে। সানজি বলে, কোথায় যাচ্ছ? লুফি বলে, স্যাক্রিফাইস অল্টারে। সানজি বলে, আর সেটা কোথায় আছে জানো? লুফি বলে, আমরা শিপ নিয়ে মিল্কি রোডে উঠবো, এরপর সোজা ওখানে পৌঁছে যাব। সানজি বলে, আর শিপ কোথায় পাবে? তখনই কনিজ এসে বলে, আমিও তোমাদের সাথেই যাব। লুফিরও রাজি হয়ে যায়। যেতে যেতে লুফি বলে, এটা আবার কেমন রাস্তা? কনিজ বলে, এটা হচ্ছে লাভলি স্ট্রিট। ম্যাককিনলেও কিন্তু তাদেরকে ফলো করছে। একটু পর তারা একটা শহরে পৌঁছে যায়। শহরের লোকজন তাদের থেকে দূরে দূরে থাকছে। তারা যে 2nd ডিগ্রি ক্রিমিনাল এটা হয়তো তারাও জানতে পেরেছে। লুফি তো বিভিন্ন জিনিস দেখতে থাকে। লুফি রাস্তায় থাকা একটা হ্যান্ডেলে টান মারতে সে উপরে চলে আসে। সেটা একটা ডায়ালসের দোকান। লুফি একটা বড় বেড ডায়াল দেখে বলে, এটা যদি গোয়িং মেরিতে লাগাতে পারি তাহলে সেটিও এবারের মতোই চলবে। সে ডায়াল চালাতেই বাতাসের কারণে নিচে এসে পড়ি। সানজি বলে, এটা মজা করার সময় নয়। নামি-চান আর রবিন-চান নিশ্চয়ই অনেক ভয়ে আছে। এই সময় তাদেরকে আমার সাপোর্টের প্রয়োজন। লুফি বলে, জোরো তো তাদের সাথে আছেই, এত চিন্তা করার কি আছে? তারা রাস্তায় একটা মূর্তি দেখে বলে, এটা আবার কি জিনিস? কনিজ বলে, এটা হচ্ছে ভার্গ। এখানকার লোকেরা এটার অনেক রেসপেক্ট করে। ম্যাককিনলে কিন্তু এখনো তাদেরকে ফলো করেছে। লুফি একটা বড় বোর্ড দেখে বলে, এটা তো অনেক কুল, আমরা এটাতেই উঠবো। কনিজ বলে, তোমাদের বোর্ড পাশেই রাখা আছে। সে একটা ছোট বোর্ড দেখিয়ে দেয়। লুফি বলে, আমি এটাতে যাব না, আমার তো বড় বোর্ডটাই লাগবে। কনিজ বলে, যেহেতু ওইবার তোমরা চালাতে পারো না, তাই এটাই তোমাদের জন্য পারফেক্ট, কারণ এটা ওইভারের থেকে ধীরে চলে। লুফির কানে এসব কথা ঢুকেই না, তাই সানজি তাকে তার ভাষায় বুঝিয়ে দেয়। কর্নিস বলে, তোমাদের সাথে আমার সফর এই পর্যন্তই। ওই 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই তোমরা আপার ইয়ার্ডের মিল্কি রোডে ঢুকে পড়বে। লুফি বলে, যখন থেকে তুমি বাড়ি ছেড়েছো তখন থেকেই তোমাকে নার্ভাস দেখাচ্ছে। তুমি কি কোনো কিছুতে ভয় পাচ্ছ? কনিস তো কিছু বলে না, কিন্তু ম্যাককিনলি মনে করে কনিস তাদেরকে সবকিছু বলে দিবে। সে বলে তাদেরকে কিচ্ছু বলবে না। কনিস বলে, আমিই লবস্টারটিকে সিগন্যাল দিয়েছিলাম, আমি তাদেরকে বাধ্য করেছিলাম অ্যাঙ্কর তুলতে, আমার কারণেই তারা আপার ইয়ার্ডে গেছে। লুফি বলে, এতে তোমার কোনো দোষ নেই, তোমার কাছে আর কোনো অপশনই ছিল না,
কারণ আমরা আছি ক্রিমিনাল। আমাদেরকে এখান থেকে বের করে দিতে পারলেই তোমাদেরই মঙ্গল। তাছাড়া তুমি এখন কেন আমাদেরকে এসব বলছো? এখন তো তুমিও আমাদের মতো ক্রিমিনাল হয়ে গেছো। আশেপাশের লোকজন পালাতে থাকে। কনিজের উপর আলো এসে পড়ে, ঠিক যেরকম নামি দেখেছিল। লফি কনিজকে তুলে দৌড় লাগায়, কিন্তু কোনো লাভ হয় না। ওই থান্ডারের রেঞ্জ অনেক বেশি। এত জোরে বজ্রপাত হয় যে আশেপাশের বাড়িঘর সব নড়তে থাকে। সেখানে অনেক বড় একটা গর্তের সৃষ্টি হয়ে যায়। উসাবা সানজি রেঞ্জের বাইরে ছিল, তাই তাদের কিছু হয় না। তারা লফিকে খোঁজা শুরু করে। স্কাইপিয়ার লোকেরা বলে স্বয়ং গড এখন তাকে উচিত শিক্ষা দিয়েছে। তখনই সেখানে এন্ট্রি হয় জ্ঞানফলের। সে লফি আর কনিজকে বাঁচিয়ে নিয়েছিল। জ্ঞানফল লফিকে নামিয়ে দেয়, আর বলে আমি এই মেয়েটিকে নিয়ে যাচ্ছি, তার চিন্তা করতে হবে না। আমি তার কাছে এনেরুকে কখনোই পৌঁছাতে দেব না। এরপর লফিরা বেরিয়ে পড়ে আপার ইয়াটের উদ্দেশ্যে।